আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ তোমাদের সাথে কথা হবে। আজ থাকবে আমাদের সাথে কারা? একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। উচ্চতর গণিত প্রথম পত্রের তৃতীয় অধ্যায় সরলরেখা নিয়ে অনেক আলোচনা হয়েছে। দ্বিতীয় অধ্যায়ের শেষ প্রান্তে আমরা পৌঁছে গেছি। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। সবার প্রতি থাকলো আমার প্রীতি ও শুভেচ্ছা। তো এসো আমরা বোর্ডের দিকে যাই। আজকে হলো 31/5/2020, অর্থাৎ মে মাসের শেষ দিন, 2020 সালের মে মাসের শেষ দিন। আজ চলে যাচ্ছে, শেষ হয়ে গেল। তো লেকচার হলো 13টা ক্লাস নিয়েছি আমি তোমাদের সাথে, একাদশ শ্রেণী। আমি পর্যায়ক্রমে নিতে থাকবো। একটু বলে রাখি, আগামীকাল একই সময়ে অর্থাৎ 9টা থেকে 10টা আমি ক্লাস নেব একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য। ইন্টিগ্রেশন করাবো 10.3। 10.3 কেন বন্ধুরা? যারা পুরানো ফার্স্ট ইয়ার ওদের 10.1-2 শেষ হয়ে গেছে বলে আমি ধরে নিয়েছি। আমি 10.3 থেকে শুরু করব। 10.3 থেকে শুরু করার আগে প্রাথমিক কিছু আলোচনা 10.1 এবং 2 এর করে নেব। তো সুতরাং কালকে থাকছে ইন্টিগ্রেশন, যোগজীকরণ, একাদশ দ্বাদশ শ্রেণীর 10.3 প্রশ্নমালা প্রথম পত্রের। তবে যারা এই এসএসসি পরীক্ষার আজকে যে ফল প্রকাশিত হলো তাদের জন্য ওটা না, তাদের জন্য কঠিন হয়ে যাবে। তো আজকে যারা এই এসএসসি পরীক্ষায় ফলাফল করেছো, যারা ভালো ফলাফল করেছো তাদেরকে অভিনন্দন। আর যারা করতে পারো নাই, খারাপ করেছো, তাদের আগামীতে আরও ভালো করবে। মনে রাখবে, ফেলিয়ার ইজ দ্য পিলার অফ সাকসেস। অনেক বড় বড় মনীষীরা কিন্তু প্রথম দিকে অনেকটা ধাক্কা খেয়েছে, অনেকেই। আমি দেখেছি যে বিসিএসে ভালো ক্যাডার পেয়েছে, কিন্তু এসএসসি পরীক্ষায় প্রথমবার আশানুরূপ ফল করতে পারে নাই। অথবা এসএসসি পরীক্ষায় ভালো ফল করেছে, কিন্তু ইন্টারমিডিয়েট পরীক্ষায় প্রথমবার ভালো ফলাফল করতে পারে নাই। পরবর্তীতে পরীক্ষা দিয়ে আবার ভালো ফল করে পরবর্তীতে তারা উচ্চতর শিক্ষা গ্রহণ করে বিসিএস পরীক্ষা অবতীর্ণ করে অনেক ভালো করেছে। এই যারা ফল পেয়ে গেছে, রেজাল্ট পেয়ে গেছে, এইসব বন্ধুদের বলছি, কোনোভাবেই হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমাদের আসলে চাওয়ার তো কোনো শেষ নেই। আমরা তো অনেক চাই। যে গোল্ডেন পেয়েছে সে বলবে যে আমি 99 কেন পেলাম, আমি 100 পেলাম না কেন, আমি 99 কেন পেয়েছি। আমার বন্ধু আমার খাতা দেখেই লিখেছে পরীক্ষা হলে, সে 99 পেয়ে গেছে, আমি পেয়েছি 93 বা 94। এরকম হতেই পারে না। এভাবে মনে করলে হবে না। তুমি যা করেছো সেটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো করেছো। তোমার ভাগ্যে যা আছে, তুমি যেভাবে খাতা মূল্যায়িত হয়েছে সেভাবেই তুমি পেয়েছো। তো সামনের দিনগুলো কিভাবে ভালো করা যায় সেটা চেষ্টা করবে। সামনের দিনগুলোতে যেন অনেক ভালো করা যায়। তোমার সামনে থেকে প্রতিটা দিন, অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কিন্তু তুমি সময় বেশি পাবা না। যদিও 2 বছরের কোর্স, 2 বছর কিন্তু পাওয়া যায় না। এই জন্য প্রতিটি দিন তোমাকে মেপে মেপে হিসাব করে করে প্রত্যেকটা বিষয়ের প্রতি তোমাকে নজর দিতে হবে। তাহলে তুমি ইন্টারমিডিয়েটে ভালো ফল করতে পারবা। আমরা দেখি যে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে বা বিভিন্ন মেডিকেল কলেজে চান্স পেয়ে তারা কিন্তু জিপিএ 5 হয়তো এসএসসিতে আসানুরূপ ফল কারণে কিন্তু ইন্টারে ভালো করেছে। আবার কেউ কেউ আছে দুটোই ভালো করেছে। আবার এসএসসিতে খারাপ করলে যে তুমি মেডিকেল বিএডে চান্স পাবে না, পরের পরীক্ষায় অবশ্যই খারাপ হবে না, এমনটা না, এমনটা ভাবা যাবে না। তুমি নিজেকে সামনে নিয়ে তুমি সামনের দিকে পথ চলো, অনেক ভালো করবে, দেখবে ইনশাল্লাহ। আমরা মেডিকেলে যারা চান্স পাই প্রায় 1,10,15,000 পরীক্ষা দেয়, সবাইকে চান্স পায়। তোমরা খেয়াল করে দেখো, তার মধ্যে না হলে অন্তত 90,000 থাকে ডাবল গোল্ডেন। যারা চান্স পায় সবাইকে ডাবল গোল্ডেন, এমনটা ভাবা ঠিক হবে না। তো সুতরাং সামনের দিনগুলো যেন সুন্দর হয়, সুন্দরভাবে পথ চলতে পারো, তোমাদের প্রতি কিন্তু আমাদের এই প্রত্যাশা। তোমাদের নিয়ে কিন্তু আমাদের অনেক আশা। হতাশ হলে মোটেই চলবে না। হতাশায় থামা নয়, মানে হতাশা হয়ে থেমে যাবে না। হতাশ হলে থেমে যেতে হয়, সেই থেমে যাওয়া যাবে না, সামনের দিকে তোমাকে পথ চলতে হবে। তো এসব বন্ধুরা, তাহলে আমরা একাদশ দ্বাদশ শ্রেণী যে নির্ধারিত প্রশ্নমালা 3.2 আমরা সেখানে চলে যাই। বইটা আমি হাতে নেই। আমি জামান স্যার, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, মিরপুর 14, ঢাকা। বরাবরের মতো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। এ নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর 13টি ক্লাস। এখন কিন্তু বেশ কিছুদিন হলো নবম, দশম এবং
অষ্টম শ্রেণীর ক্লাসটা আমি নিচ্ছি না, ওদের সিলেবাসটা বেশ এগিয়ে দিয়েছি। যারা পিছনে আছে তাদের নিয়ে আমি একটু ক্লাস নিচ্ছি। 3.2 এর পৃষ্ঠা নম্বর হলো 77। আমি একটু অনুশীলনীটা লিখে দিই। অনুশীলনী হলো 3.2। আজকে শেষ ক্লাস নিব, এইভাবে লিখে দেই। গতকাল আমি তোমাদের 8-এর 1 নম্বর অঙ্কটা করে দিয়েছিলাম। আজকে আমি 8-এর 2 নম্বর অঙ্কটা লিখব। দেখো 8-এর 2 নম্বর অঙ্কটা লিখব। কোন সামান্তরিকের একটি কর্ণের আমি কেন অঙ্কটা লিখছি, অনেকের বইয়ের সাথে অঙ্কটা মিলবে না। কোন সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুদ্বয় প্রান্তবিন্দুদ্বয়ের স্থানাঙ্ক স্থানাঙ্ক 3 - 4, -65 এর তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2 - 1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। এইভাবে অঙ্কটা লেখা আছে। যাদের কাছে রূপন্তী প্রকাশনীর বইটা নাই তারা 3.2 এই প্রশ্নমালাটা বের করে, অথবা সরলরেখার দ্বিতীয় প্রশ্নমালা, অন্য নামে থাকতে পারে, কোনো কোনো বইতে 3-এর ক প্রশ্নমালা, 3-এর খ, 3-এর গ, এরকম দ্বিতীয় প্রশ্নমালাটা বের করে এই অঙ্কটা পড়ে তোমার বইয়ের সাথে মিলান, দেখবা কোনো না কোনো নাম্বারের সাথে এটা মিলে যাবে। কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, অনেক বইতে আছে, এটা প্রত্যেকটা বইতেই থাকার কথা। তো এই অঙ্কটা আমি করা শুরু করব। সামান্তরিকের একটা চিত্র এখানেই আমরা সামান্তরিক জানি, বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল, এরকম করে আমি একটু আঁকার চেষ্টা করেছি স্কুল ছাড়া। আমি যদি এরকম লিখি এ বি সি ডি, এই যে দুটো প্রান্ত বিন্দু দেওয়া আছে কার, একটি কর্ণের, তাহলে একটা কর্ণ আমরা আঁকি মনে করো। তো আমি আবার শুরু করছি। এসি যদি একটা কর্ণ হয়, এসি কর্ণের প্রান্ত বিন্দু হলো কত, একটা হলো 3 - 4, আর একটা হলো -6 5। দেখো প্রশ্ন বলেছে একটি কর্ণের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক, সেই একটি কর্ণের প্রান্ত বিন্দু দিলাম। আমরা কিন্তু ভুলে অনেক সময় এ এখানে দিই, বি স্থানাঙ্কটা -6 5 বসিয়ে দেই, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অঙ্কটা খেয়াল করতে হবে, পড়তে হবে ভালো করে। আর তৃতীয় যে কোনো একটা শীর্ষবিন্দু দেওয়া আছে কত, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2। মনে করো এটাকে তৃতীয় শীর্ষবিন্দু ধরলে, এটা হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটাকে আমরা এই দুটো বিন্দু যে কোনো একটা ধরতে হবে। যদিও বলছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2 - 1, তাহলে এ বি সি ডি সামান্তরিকের একটি কর্ণের প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক বসিয়ে দিয়েছি আমরা। আর যে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক -2 - 1, এই ডি বিন্দুর স্থানাঙ্কটা আমাদের বের করতে বলছে। এটা মনে করো x, এটা হলো y। তাহলে এই কর্ণটা হলো, যদি আমরা যোগ করে দেই, বিডি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, তার মানে এটা হলো চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক।
এখন আমরা অঙ্কটা করা শুরু করব। সবাই একটু পড়ে নাও, একটু বুঝে নাও যে কিভাবে লিখলাম, আমরা কিভাবে করলাম। কোন সামান্তরিকে, অবশ্যই এটা সামান্তরিকের চিত্রটা আঁকতে হবে। তার প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কার, একটা কর্ণের, আর একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিছে, আর একটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে মোট কয়টা শীর্ষবিন্দু? 4টা শীর্ষবিন্দু। আমরা লিখব এবিসিডি সমান্তরিকের এই লেখাগুলো আমরা লিখে নেব। এবিসিডি সমান্তরিকের, এবিসিডি সমান্তরিকের এসি কর্ণের, এসি কর্ণের শীর্ষবিন্দু, শীর্ষ এসি কর্ণের শীর্ষবিন্দু একটা হলো এ 3-4, 3-4, আর সি হলো -6, 5। হ্যাঁ, তারপরে দেওয়া আছে বি হলো, এটা হলো কর্ণের শীর্ষবিন্দু, একটি শীর্ষবিন্দু, অপর একটি শীর্ষবিন্দু, অপর শীর্ষবিন্দু বি -2, -1 হলে চতুর্থ শীর্ষবিন্দু, চতুর্থ শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু ধরি ডি এক্স, ওয়াই। দেখো আমরা যে বর্ণনাটুকু আমরা দিয়ে ফেলছি। এখানে আরেকটা কথা লিখবো, এসি ও বিডি কর্ণের ছেদ বিন্দু ও, এটা আমরা ধরে নিলাম। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয়, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। তো দেখো আমাদের যে লেখাটুকু আমরা কিন্তু লিখে ফেলেছি। একবার যদি তুমি একটু রিডিং দাও আস্তে আস্তে ধীরে ধীরে, তাহলে তুমি কিন্তু বুঝতে পারবা। একটু চেষ্টা করো সবাই। একটু বোঝার চেষ্টা করো। এইটা ছিল আমাদের মূল অঙ্ক, স্থানাঙ্ক নির্ণয় করা পর্যন্ত। পরবর্তীতে এবিসিডি সমান্তরিকের এসি কর্ণের শীর্ষবিন্দু, এই যে কথাগুলো লেখা আছে একবার পড়ো। পড়ার পরে আমি মুছে ফেলবো, মুছার পরে আমি মূল অঙ্কটা রাখবো, আমি শুধু চিত্রটা রেখে দিব, আর বাকি লেখাগুলো আর অঙ্কটা রেখে দেবো। বাকি যে ভিতরের বর্ণনাটা লিখেছি এটা আমি মুছে ফেলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, এইখান থেকে আমি একটু মুছা শুরু করি, এটা মুছে ফেলি। দুইটা কর্ণ এসি ও বিডি, উভয় কর্ণের ছেদ বিন্দু ও। তাহলে আমরা বলতে পারি ও হলো এসি এর মধ্যবিন্দু, ও হলো বিডি এর মধ্যবিন্দু। তাহলে আমি লিখি যে এসি কর্ণের মধ্যবিন্দু, তোমরা নিচ থেকে লিখে দাও, আমি সাইড থেকে লিখি। এসি কর্ণের মধ্যবিন্দু ও, মধ্যবিন্দু কিভাবে বের করতে হয় মনে আছে? এসি কর্ণের ভুজদ্বয়ের যোগফল, এসি কর্ণের এ বিন্দুর ভুজ হলো 3 প্লাস সি কর্ণের মধ্যবিন্দু হলো -6, এইজন্য প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, ভাগ 2, এটা হলো সূত্র। আর -4 + 5/2, এখানে ক্যালকুলেশন করে যদি আমরা একটু দেখাই তাহলে ও হবে -3/2, এটা হলো হাফ। এটা হলো ও বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেছি আমরা এসি কর্ণের মধ্যবিন্দু দিয়ে। কেউ বলতে পারে স্যার আমরা বিডি কর্ণের মধ্যবিন্দুটা বের করলে কি হতো? কোনো কিছুই হতো না, আমরা সেটাও বের করব। বিডি কর্ণের মধ্যবিন্দু বের করব। তাহলে কিভাবে বের করব? একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু, এই যে বিডি কর্ণের মধ্যবিন্দু
ও একইভাবে এই বি বিন্দুর ভুজ আর বি বিন্দুর ভুজ যোগ করব আমরা যোগ করতে চাইলে বিয়োগ হয়ে যাবে অথবা এরকম লিখতে পারি -2 যোগ x বাই 2 কমা -1 যোগ y বাই 2 এই যে এটা হলো বিডি কর্ণের মতো বিন্দু। তাহলে এটাও ও বিন্দুর স্থানাঙ্ক, এইটাও ও বিন্দুর স্থানাঙ্ক। কাজেই আমরা এই ভুজ সমান দেখাতে পারি, এই কোটি সমান দেখাতে পারি। তাহলে শর্তানুসারে আমরা এইভাবে লিখব বা শর্ত মতে -2 + x বাই 2 সমান হলো -3 বাই 2। যদি কোনাকুনি গুণ করে দিই আমরা এইভাবে হবে। আমরা এই মাইনাসটা আমরা এর সাথে কাউন্ট করি, এখানে না লিখি, উপরে লিখলেও হয় নিচে লিখলেও হয়, যে কোনো এক জায়গায় লিখতে হবে, দুই জায়গায় লেখা যাবে না। কোনাকুনি গুণ করলে -4 + 2x সমান হলো -6। যদি আমরা 2x জায়গায় রেখে -6 + 4 তাহলে এটা হবে -2। তাহলে এই ক্যালকুলেশনটা এখানে নেক্সট টেনে শুধু 2x সমান -2 x সমান -2/2 অতএব x সমান -1। দেখো আমরা x এর মান পেয়ে গেছি। কোন ভাবে পেলাম? দুইটা ভুজ সমান দেখায়, এবার আমরা কোটি সমান দেখায় y এর মান পাবো। এখানে আমরা লিখি এবং ও বিন্দুর কোটি দেখো -1 + y বাই 2 সমান হাফ। আমরা নিচ থেকে যদি 2 বাদ দিয়ে দেই তাহলে -1 + y = 1, y সমান 1 + 1 অতএব y সমান 2। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা y এর মান পেয়ে গেছি, আমরা x এর মান পেয়ে গেছি। তাহলে d বিন্দুর স্থানাঙ্কটা কত হবে তুমি সহজেই বুঝতে পেরেছো। অতএব d বিন্দুর স্থানাঙ্ক হবে d, x এর মান হবে -1, y এর মান হবে 2। এটা হলো আমাদের অ্যানসার। তো আলাদা করে যদি অ্যানসার লেখো তাহলে এখানে আমি লিখে দিলাম অ্যানসার -1, এটা হলো 2, -1 2 হয়ে গেল। আমাদের কিন্তু আর কিছু চাই নাই, আমাদের বলছে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা ডি ধরেছিলাম, এই জন্য ডি অ্যান্সারে লিখি নাই। আমরা লাস্টে যখন অ্যান্সার লিখেছি আমরা কিন্তু তখন -1,2 লিখেছি। হ্যাঁ দেখা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি যে লেখাটা দেখা যাচ্ছে। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন বা রয়েছে আমার শিক্ষার্থীরা বা সিনিয়র কেউ, তাদের প্রত্যেককে আমি বলছি যে শেয়ার করে অন্যদের একটু উপকার করার জন্য, অন্যরা যাতে দেখতে পায় এই জন্য শেয়ার করার জন্য আমি বলছি। অনেকেই প্রোগ্রামটা যে হচ্ছে জানে না, তো শেয়ার দিলে হয়তো অনেকের উপকার হতে পারে। তো আমি সবাইকে দেখার জন্য এবং তোলার জন্য একটু সুযোগ দিচ্ছি। যদি বুঝতে অসুবিধা হয়, যদি দেখতে অসুবিধা হয়, যদি লাইট কম থাকে তাহলে আমাকে একটু বললে আমি সেটা ঠিক করে দিব, চেষ্টা করব। তো আমি মুছে ফেলি তাহলে এই অঙ্কটা, আমরা এটা মুছে ফেলি, আমাদের পুরো অঙ্কটা মুছে ফেলি। 3.2 এর পরে আমরা 3.3 শুরু করব। তবে আগামী ক্লাসে আমরা শুরু করব 10.3, এটা হলো ইন্টিগ্রেশনটা শুরু করব। আমি এই লেখাটাও মুছে ফেলি, লেখাটাও মুছে ফেলি। এরপর আমি দেখব 8-এর 3, এখানে দুইটা উত্তর চেয়েছে, ডি এর স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল। এটা কিন্তু একটা বর্গক্ষেত্র। তাহলে আমরা এই অঙ্কটাও তুলে ফেলি। 8-এর 3 নম্বর অঙ্কটা। 8-এর 3 এরকম, আমি 8 আর লিখলাম না। 8-এর 3 বলছে এবিসিডি বর্গক্ষেত্রের এ বি সি ডি বর্গক্ষেত্রের এবিসিডি বর্গক্ষেত্রের 3টি শীর্ষবিন্দু, 3
তিনটি শীর্ষবিন্দু এ 8 বি 9 - 5 সি -4 -6 এর চতুর্থ শীর্ষবিন্দু এর চতুর্থ শীর্ষবিন্দু এর চতুর্থ শীর্ষবিন্দু ডি এর স্থানাঙ্ক এবং ক্ষেত্রফল নির্ণয় করো অঙ্কটা লেখা হয়ে গেল। এখন আমরা অঙ্কটা করা শুরু করবো। সবাই একবার একটু পড়তে হবে সবাইকে, যারা ম্যাথের স্টুডেন্ট, যারা একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্ট, অঙ্কটা একবার পড়তে হবে। আগে যেভাবে করেছিলাম ঠিক সেইভাবে আমরা যাব। আগে ছিল সামান্তরিক, কিন্তু এখানে আছে বর্গক্ষেত্র। আমরা বর্গক্ষেত্রের ছবিটা আঁকার চেষ্টা করব। চারটা বাহু সমান হবে। আমরা চেষ্টা করছি চারটা বাহু সমান করার জন্য। এ বি সি ডি, চারটা বাহু সমান বর্গের। তোমরা স্কেল দিয়ে বের করবা। আমি অনুমান করে রেখেছি, আশা করি সমান হয়েছে, ধরে নিলাম সমান হয়েছে। এ বিন্দুর স্থানাঙ্ক হলো 8 বি বিন্দুর স্থানাঙ্ক হলো 9 - 5 আর সি বিন্দুর স্থানাঙ্ক -4 - 6। ডি বিন্দুর স্থানাঙ্কটা আমরা x, y ধরে নিলাম। এখানেও ঠিক একইভাবে কর্ণ আঁকবো। এখানেও কর্ণ এখানে নিব, তাহলে দুইটা কর্ণ ও বিন্দুতে সেট করেছে। আগের মতো লিখবো যে এবিসিডি বর্গের এ হলো 8 বি হলো 9 - 5 সি হলো -4 - 6 ধরি ডি x, y। প্রাথমিক লেখা শেষ হয়ে গেল। পরবর্তীতে আমরা কি করব? এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এটা দেখো, বর্গের কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে। এখানে সমকোণে তো সমকোণ আমাদের লাগবে না, আমরা বলবো যে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। আমরা সেই কথা একবার সমদ্বিখণ্ডিত করেছে, রাইট, ঠিক আছে। এখন আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করবো। আগের মতো এসি কর্ণের মধ্যবিন্দু সেটাও ও কত হবে? 8 - 4/2, 8 - 6/2, that means O হলো 4/2, 2/2, তার মানে 0। ও বিন্দুর নাম এটা হলো 2, 1। এটা এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। আমরা যদি বিডি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে চাই, তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু, এটার নাম ও কত হবে? 9x + 9/2, y - 5/2, এরকম। তো আমরা লিখতে পারি যে শর্ত মতে x + 9/2 = 2। আমরা যদি কোনাকুনি গুণ করে দেই, তাহলে x + 9 = 4, 4 - 9, অতএব x =
5, x ইকুয়াল টু মাইনাস 5, x এর মানটা বের হয়ে গেল। এখানে আমরা লিখব এবং y মাইনাস 5/2 ইকুয়াল টু 1। যদি কোনখানে গুণ করে দেই তাহলে y মাইনাস 5 ইকুয়াল টু y ইকুয়াল টু 2 প্লাস 5, অতএব y ইকুয়াল টু 7, y ইকুয়াল টু 7। তাহলে d বিন্দুর স্থানাঙ্ক বের হয়ে গেল। আমরা কি লিখব? অতএব d বিন্দুর স্থানাঙ্ক, অতএব d বিন্দুর স্থানাঙ্ক যেটা বের করতে আমাদের বলেছিল যে d এর স্থানাঙ্ক নির্ণয় করো। অতএব d বিন্দুর স্থানাঙ্ক, x এর মানটা আগে -5 আর হলো 7। তাহলে অ্যানসার কিন্তু আমাদের এখনো হয় নাই। আমাদের বলছে যে ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে ABCD বর্গের ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে আমরা AB দূরত্বটা বের করব। AB সমান, আবার AB হলো দুইটি বিন্দুর দূরত্ব, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তার মানে 8 - 9 হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, এই যে হোল স্কয়ার ইকুয়াল টু, এটা হলো -1 এর স্কয়ার আর প্লাস 13 এর স্কয়ার, এটা হলো রুট 1, 13 এর স্কয়ার হলো 169, তার মানে হলো রুট কত হবে 170। আমাদের কিন্তু ক্ষেত্রফল বের করব। বর্গের ক্ষেত্রফল হলো যে কোনো এক বাহুর স্কয়ার, তার মানে AB স্কয়ার হলো বর্গের ক্ষেত্রফল। তাহলে পরের লাইনটা আমরা লিখব, এই লেখাগুলো মুছে ফেলি। লিখব অতএব ABCD বর্গের ক্ষেত্রফল, অতএব ABCD বর্গের ক্ষেত্রফল সমান AB স্কয়ার। AB স্কয়ার মানে হলো রুট 170 স্কয়ার, তার মানে হলো স্কয়ার রুট কেটে গেল এত বর্গ এত। তাহলে অ্যানসারটা যখন আমরা লিখব তখন d বিন্দুর স্থানাঙ্কটা লিখব হলো -5, 7 আর ক্ষেত্রফলটা হবে 170 বর্গ একক। দেখি না বন্ধুরা, একটু দেখো তোমরা, অঙ্কটা শেষ হয়ে গেল। কত সহজ সুন্দর একটা অঙ্ক আমরা এতক্ষণ করলাম। 8-এর 3 নম্বর অঙ্কটা একটু দেখো সবাই। আমি এখন 12 দেখব, তারপর 14 নম্বর অঙ্কটা দেখাবো। ততক্ষণে তোমরা অঙ্কটা একটু তুলে নাও। ও এখানে এই কাপড়টা পড়াতে দেখা যাচ্ছে না, আমি একটু সরাই দিলাম, এখানে সরাই দিলাম, একটু দেখে নাও সবাই, একটু দেখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, বাসায় থেকে একদম ঘরের মধ্যে থেকে কেমন যেন অসহ্য লাগে যে একটু বাইরে থেকে ঘুরে আসি, একটু সময় করে একটু কোথাও থেকে ঘোরাঘুরি করে আসি, কিন্তু একদম না। আমরা কিন্তু টেলিভিশন দেখবো বাসায় বসে, বাসায় সময় কাটানো সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলো টেলিভিশন দেখে কাটাতে পারো, একটু ঘুমিয়ে কাটাতে পারো, একটু পড়ালেখা করে কাটাতে পারো। তার মানে তোমার মোট সময়টাকে কয়েকটা ভাগে তুমি ভাগ করে একটু লিখে নাও এবং তুমি সেইভাবে তোমার সময়টা কাটাও। কত সুন্দর একটা ঈদ গেল, প্রত্যেকবারের মতো বন্ধুদের নিয়ে একটু ঘোরাঘুরি, একটু আত্মীয় স্বজনের বাসা। কিন্তু এবার না, মোবাইলের মাধ্যমে ডিজিটাল সিস্টেমে মানুষের বাসায় যাতায়াত করতে হবে, মোবাইলের মাধ্যমে সশরীরে না। শরীরটাকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সরকারের দেয়া সকল নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল হয়ে মানতে হবে তোমার নিজের জন্য। তুমি নিজে সুস্থ থাকবে, পরিবারকে সুস্থ রাখবে, দেশকে সুস্থ রাখবে। তো আমি মুছে ফেলি বন্ধুরা। হ্যাঁ, বলতে পারো স্যার আপনি এখানে দাঁড়িয়েছিলেন, আমরা তো দেখতে পাই নাই, তো দেখার সুযোগ করে দিলাম। এখন আমি মুছে ফেলি। আমার কি অঙ্কটা মুছে হয়ে গেল। এটাও মুছে ফেলি, সব মুছে ফেলি। আমাদের লেখা শেষ, মোছা শেষ। প্রথমে লেখা শেষ করেছি, পরে মোছাটাও শেষ করলাম। এখন আমরা যে অঙ্কটা দেখাবো সেটা হলো ভরকেন্দ্র নির্ণয়। ভরকেন্দ্র নির্ণয়, ভরকেন্দ্র নির্ণয়টা কি? ভরকেন্দ্রটা কি? একটা ত্রিভুজের ভরকেন্দ্র হলো, ত্রিভুজের 3টা মধ্যমা হয়। মধ্যমা কাকে বলে? যে কোনো বাহুর মধ্যবিন্দু, ত্রিভুজের যে কোনো বাহুর মধ্যবিন্দু তার বিপরীত শীর্ষের সাথে যোগ করলে যে রেখাটা হয় তাকে মধ্যমা বলে। এবং একটা ত্রিভুজের 3টা মধ্যমা হয়,
আর মধ্যমা তিনটির ছেদ বিন্দুকে আমরা বলি ভরকেন্দ্র। তো সেই ভরকেন্দ্রের অঙ্ক আমরা করব 12 নম্বর অঙ্কটা একটু দেখো। 12 সেখানে আমাদের অঙ্কটা ছিল 1 - 1 আরেকটা বিন্দু হলো -1 1 আরেকটা বিন্দু হলো √3 এই যে এত শীর্ষ বিশিষ্ট ত্রিভুজে এত শীর্ষ বিশিষ্ট ত্রিভুজে ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয় করো। এভাবে অঙ্কটা দেওয়া আছে। তো তিনটা বিন্দু দেওয়া থাকলে, তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক হয় ভুজ 3টির যোগফল বাই 3, কোটি 3টির যোগফল বাই 3। তাহলে দেখো, আমরা যখন অঙ্ক শুরু করব, এটা খুবই ছোট্ট অঙ্ক, শুধু আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ত্রিভুজের, এবং সরাসরি লিখি, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থানাঙ্ক সেটা কত হবে? ভুজ 3টার যোগফল 1 যোগ করতে যে মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মাইনাস চিহ্ন আছে, প্লাস √3 ভাগ 3, কোটি 3টির যোগফল -1 + 1 + √3 বাই 3। এই ক্যালকুলেশনটুকু যদি করি তাহলে এরকম হবে √3 বাই 3, √3 বাই 3, এভাবে √3 বাই, নিচে 3 না লিখে √3 ইনটু √3 এভাবে লেখা যায়, √3 বাই √3 ইনটু √3 এভাবে লেখা যায়। উপরে নিচে কাটাকাটি করলে 1/√3, এটাও 1/√3। এটাই আমাদের ভরকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক বের করতে গেলে কি করতে হবে? সিস্টেমটা তোমরা বুঝতে পারছো। যে কোনো বিন্দু দেওয়া থাকুক না কেন, তার ভরকেন্দ্রের স্থানাঙ্ক তুমি বের করতে পারবে। এরকম ভাবে পরের আরেকটা অঙ্ক দেওয়া আছে, সেটাও তুমি ভরকেন্দ্রের স্থানাঙ্ক পারবে। সেটা আমি শুধু লিখে দেবো বোর্ডে, বাকিটা তোমরা নিজেরা করবা, বাসায় করবা। 2 নম্বর। তাহলে 2 নম্বর অঙ্কটা আমি এটা মুছে তারপরে আমি লিখে দিই, তা না হলে এটা দেখা যাবে না, এটা লিখতে কষ্ট হবে। এখানে 2 দিয়ে আমি উপরে লেখাগুলো মুছে ফেলি, এই লেখাগুলো মুছে ফেলি, এই লেখাগুলো মুছে ফেলি, এটাও মুছে ফেলি, এটাও মুছে ফেলি, ঠিক আছে, পুরাটাই মুছে ফেলি। এবার আমি অঙ্কটা লিখছি, অঙ্কটা কিন্তু আমি করে দিব না, এটা তোমরা বাসায় নিজে করবা। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, 3টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, স্থানাঙ্কগুলো আমি লিখে দিচ্ছি 3, 5, 7 - 1, 11, 2 এরকম হলে 11, 2 হলে এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এর ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এই ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো। এটা তোমরা মুখে মুখে করতে পারবা। ভরকেন্দ্র হবে 3 + 7, 7 × 10, 10 আর 11 যোগ করলে 21, 21 কে 3 দিয়ে ভাগ করলে 7, তাহলে 7 হবে এরকম 7। আরেকটা হবে 5 আর 2 যোগ করলে 7, 7 থেকে 1 বিয়োগ করলে 6, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2, তার মানে 7, 2। এটা হলো ভরকেন্দ্রের স্থানাঙ্ক। দেখো কত সহজ, তুমি নিজে পারবা। অঙ্কগুলো আসতে পারে পরীক্ষার জন্য। আমরা এই অঙ্কটা করছি না, আমরা করব 3 নম্বরের অঙ্কটা। 3 নম্বরের অঙ্কটা একটু অন্যরকম, সুতরাং 3টা করে দেব। একটি ত্রিভুজের 2টি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। একটি ত্রিভুজের
দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, দুইটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত দেওয়া আছে এটা মুছে ফেলুন। 2761 2761 এবং ভরকেন্দ্র 64 এবং ভরকেন্দ্র 64 ভরকেন্দ্র 64 এই ভরকেন্দ্র 64 তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। একটু খেয়াল করো, এখানে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া নাই, দুটো শীর্ষবিন্দু দেওয়া আছে। আমি যেমন তেমন করে একটা ত্রিভুজ আঁকি। এটা সমবাহু বা বিষমবাহু কিছু বলে না, আমরা ইচ্ছা মতো এঁকে নিলাম। এ তবে বিন্দুটা গ্রাফে বসালে আমরা বুঝতে পারবো এটা কেমন ত্রিভুজ। তো আমি অঙ্ক করার সুবিধার জন্য আমরা সেটা দরকার নাই। এ বিন্দু বসাবো 27 আর বি বিন্দু বসাবো 61, কিন্তু এটা হলো আমাদের কত, সি বিন্দু দেওয়া নাই, এটা আমরা x, y ধরে নিলাম। আর ভরকেন্দ্র দেওয়া আছে 64। ভরকেন্দ্র হলো তিনটে বিন্দুর, তিনটা মধ্যমা ছেদ বিন্দু, একটা মধ্যমা একটা মধ্যমা একটা মধ্যমা, এটা 64। চিত্রের মধ্যে না দিলেও হবে। এটা হলো মনে করো ভরকেন্দ্র, এটা দেওয়া আছে 64, এভাবে দেখা দিলাম আমাদের 64। তাহলে আমি ধরি ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক xy, অর্থাৎ ত্রিভুজের যেভাবে লিখি এবিসি ত্রিভুজের এ হলো 27, বি হলো 61, ভরকেন্দ্র হলো 64। ধরি কি বের করতে বলছে, তৃতীয় শীর্ষবিন্দু ধরি সি x, y। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্রটা আমরা বের করি। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র সেটা কত, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র কত, 2 + 6 + x/3 কমা কত হবে 7 + 1 + y বাই হলো 3। এইভাবে আমরা লিখে ফেললাম। এটা কার ভরকেন্দ্র হলো, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। কিন্তু ভরকেন্দ্র দেওয়া আছে কত, ভুজ হলো 6, কোটি হলো 4, তাহলে ভুজ সমান 6 লিখবো। আমরা লিখবো শর্তমতে 2 + 6 + x/3 সমান হলো 6 ইমপ্লাইজ 4 × 8, 8 + x সমান 18। আমরা যদি সাইড চেঞ্জ করি x সমান হবে 10, 18 + 8 এবং এই কোটি হলো 7 + 1 + y/3 সমান হলো কত হবে, এটা সমান 4। এরপর আমরা যদি কোনো গুণ করি তাহলে 8 + y সমান 3 × 4 = 12। যদি সাইড চেঞ্জ করি y সমান হবে 4। তাহলে আমাদের সি বিন্দুর স্থানাঙ্কটা পাওয়া গেল। তাহলে অ্যান্সার হলো 10,4। এটা কিসের মান বের হলো, এটা হলো ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করে ফেললাম। এখন আমি দেখাবো যে অঙ্কটা না করলেই নয়, সেটা হলো 14 নম্বরের অঙ্কটা দেখাবো আমি। এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট এবং বহু সালে আসছে, আমরা সালগুলো দেখতে পাচ্ছি। তো আমরা এটা মুছে ফেলবো। আসলে এটা রাখার এতটা দরকারও নেই, কারণ অত্যন্ত সহজ একটা অঙ্ক। আমি অঙ্কগুলো এখন মুছে ফেলে পরের অঙ্কটা করানোর জন্য চলে যাব। দেখো মুছে ফেললাম, আমরা এটা মুছে ফেললাম। এখন যেটা করাবো সেটা পরীক্ষায় প্রায় এসে থাকে। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, এটা হলো 14 নম্বর অঙ্কটা, 14 করাবো। একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক a t1 স্কয়ার
কমা 281, তারপরে 82 স্কয়ার 282 কমা 83 স্কয়ার কমা 283 যদি এর ভরকেন্দ্রেরও এই যে যদি এর ভরকেন্দ্র দুইটা উত্তর চেয়েছে, আমি দুইটা উত্তর, এক নম্বরে চেয়েছে x অক্ষের উপর অবস্থিত হয়, x অক্ষের উপর অবস্থিত হয়, x অক্ষের উপর অবস্থিত হয়, তবে দেখাও যে t1 plus t2 plus t3 সমান 0। 2 নম্বর দিয়ে y অক্ষের উপর যদি অবস্থিত হয়, y অক্ষের উপর অবস্থিত হলে কি দেওয়া আছে, t1 স্কয়ার প্লাস t2 স্কয়ার প্লাস t3 স্কয়ার ইকুয়াল টু 0। এই প্রমাণটা দেখাতে বলছি, দুইটা প্রমাণ দেখাতে বলছি। প্রথম আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু একটু লিখব। ত্রিভুজের ত্রিভুজের যদি এবিসি ধরি তাও দরকার নেই, ত্রিভুজের ভরকেন্দ্রের স্থান হবে সরাসরি। ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু আমরা লিখে দিই। ত্রিভুজের যখন অ্যান্সার লেখা শুরু করব, ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দু একটা হলো a_t1 স্কয়ার কমা 2a_t1 a_t2 স্কয়ার কমা 2a_t2 a_t3 স্কয়ার 2a_t3 এরকম যদি হয়, এবার আমরা লিখব ত্রিভুজের ভরকেন্দ্রটা কত হবে, ত্রিভুজের ভরকেন্দ্র হলো ভুজগুলোর যোগফল a_t1 স্কয়ার যোগ a_t2 স্কয়ার যোগ a_t3 স্কয়ার ভাগ হলো 3 কমা 2a_t1 যোগ 2a_t2 যোগ 2a_t3 ভাগ হলো 3। এটা হলো ত্রিভুজের ভরকেন্দ্র হয়ে যায়। এখন এক নং আমরা এখানে লিখব। এক নম্বর বলছে যে x অক্ষের উপর যদি এই ভরকেন্দ্রটা অবস্থিত হয়, ভরকেন্দ্র যদি x অক্ষের উপর অবস্থিত হয়, খেয়াল করো x অক্ষের উপর যদি এই বিন্দুটি অবস্থিত হয় তাহলে তার কোটি শূন্য হবে। x অক্ষের উপরে কোনো বিন্দুর কোটি শূন্য, y অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ শূন্য। এক নম্বরে বলছে যে x অক্ষের উপর অবস্থিত, কি অবস্থিত, এই ভরকেন্দ্রটা। ভরকেন্দ্র কোনটা, এইটা আর এইটা, এই ভুজ এবং এইটা কোটি, এই বিন্দুটা হলো ভরকেন্দ্র। তাহলে শর্তমতে কি হবে, একে দিয়ে আমরা শর্তমতে কোটি শূন্য হবে। কোটিটা কি, 2a_t1 2a_t2 প্লাস 2a_t3 ভাগ 3 ইকুয়াল টু 0। এই যে হলো। এবার ক্যালকুলেশনটা যদি করো, কোনাকুনি গুণ করলে 3 0 হয়ে যাবে, আর উপর থেকে আমরা 2 কমন নিলাম, t1 প্লাস t3 ইকুয়াল টু 0। অতএব t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। দেখো এটাও আমাদের হয়ে গেল এক নম্বর প্রমাণটা, t1 প্লাস t2 প্লাস t3 ইকুয়াল টু 0। দুই নম্বরটা হলো, তোমরা নিচে দেখো, আমি সাইড লিখি, শর্ত মতে এখানে বলছে y অক্ষের উপর অবস্থিত, এই বিন্দুটা যদি y অক্ষের উপর অবস্থিত হয় তাহলে ভুজ শূন্য হবে a_t1 স্কয়ার প্লাস a_t2 স্কয়ার প্লাস a_t3 স্কয়ার বাই 3 ইকুয়াল টু 0। যদি কোনাকুনি গুণ করি এরকম হবে, এবং উপরে যদি a কমন নেই তাহলে t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার ইকুয়াল টু 0। অতএব t1 স্কয়ার t2 স্কয়ার t3 স্কয়ার ইকুয়াল টু 0। দেখো দুটো প্রমাণই হয়ে গেছে, এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল, একও হয়ে গেল, দুইও হয়ে গেল।
তাহলে আমরা কি লিখবো, শোড লিখে দেবো, যে প্রমাণ হয়ে গেল। তো সবাই একটু তুলে নাও, আমি একটু তোলার সুযোগ দিচ্ছি। আমাদের এই প্রশ্নমালার অঙ্ক শেষ। আমাদের যে উদাহরণগুলো করা লাগবে আমি একটু বলে দিব। লেখার কাজটা শেষ হলে উদাহরণ আছে 4 থেকে। প্রাথমিক আলোচনা অর্থাৎ এমসিকিউর জন্য তোমাদের মানে এই প্রশ্নমালাটা প্রাথমিক আলোচনা সব পুরাটুকু পড়তে হবে। পড়ে এর থেকে তুমি নিজে নিজেই বুঝে বুঝে পড়লে তোমার এমসিকিউর জন্য কোনো প্রবলেম হবে না। আমি এটা মুছে ফেলি, এই অংশটুকু মুছে ফেলি, এবং তোমরা যারা তুলছো এটা আমি মুছে ফেললাম। তো যারা তুলতে পারো নাই বা তুলতে পারছো না, তারা কিন্তু অন্য সময় তুমি অঙ্কগুলো দেখে নিতে পারবে। এটা কিন্তু আমার এই ফেসবুক আইডিতে থেকে যাবে, এখান থেকে তোমরা দেখে নিতে পারবে। আর শহীদ পুলিশ স্মৃতি কলেজের স্টুডেন্ট অথবা যে কোনো স্টুডেন্টের জন্য শহীদ পুলিশ স্মৃতি কলেজ অনলাইন ক্লাস লিখে সার্চ দিলে তারপরে তুমি দেখবে তুমি কোন ক্লাসে ক্লাস দেখতে চাও, সেখান থেকে তুমি বের করতে পারবে তোমার পছন্দের সাবজেক্টগুলো। শহীদ পুলিশ স্মৃতি কলেজের সম্মানিত শিক্ষক মণ্ডলী অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত দায়িত্বের সাথে ক্লাসগুলো নিচ্ছেন। তো প্রত্যেকটা ক্লাসই ভালো হচ্ছে, সুতরাং তোমরা ক্লাসগুলো একটু খেয়াল করে একটু দেখো, তাহলে তোমাদের অনেক উপকার হবে। কারণ এখন তো স্কুল কলেজ বন্ধ, ইচ্ছা করলো যে তুমি যে না এখন থাক আমি ক্লাসে বুঝে নেব, তো সেই সুযোগটা তো এখন হচ্ছে না আপাতত। তো উদাহরণ 4, উদাহরণ 5, এইটা হলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই দুটো উদাহরণ দেখে নিও, আর ইম্পর্টেন্ট কোনো উদাহরণ আমি দেখতে পাচ্ছি না। তবে আরও একটা বই তোমরা করবা, সেই বইটা করলে, দুটো বই অন্তত করলে তোমার প্র্যাকটিস অনেক ভালো থাকবে, তুমি অঙ্কে অনেক ভালো করতে পারবা। তো আমরা 3.1 এবং 3.2 এর দুটো প্রশ্নমালায় আমরা শেষ করে ফেলেছি। আগামীকাল আমি ইন্টিগ্রেশন করাবো কোন, আমি একটু দেখিয়ে নেই, সেটা হলো 10.3। যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মানে পুরানো স্টুডেন্ট, যারা ফল পেয়েছে এসএসসি তারা না, তারাই শুধু একটু দেখবা। আমি একটু 10.3 একটু দেখিয়ে দিচ্ছি। 10.2 পর্যন্ত ক্লাস হয়ে গেছিলো আমার বিশ্বাস, কারণ প্রাথমিক যে ক্লাসগুলো হয়েছিল সেখানে এগুলো তোমরা পেয়েছ। এখন আমি 10.3 যে অঙ্কগুলো আছে আমি সেটাও দেখে দিচ্ছি যে কতগুলো অঙ্ক আমাদের ছিল। এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নমালা, এখানে অনেকগুলো অঙ্ক আছে, হয়তো আমার 3-4টা ক্লাস লেগে যেতে পারে। অঙ্কগুলো আমাদের প্রায় 50টা অঙ্ক আছে, কোনো কোনো বইতে আরও বেশিও আছে, তো সেগুলোর প্রতি একটু খেয়াল রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আজকের ক্লাসের সময়টা শেষ হয়ে গেল। আগামীতে তোমাদের সাথে আবারও কথা হবে। তাহলে আগামীকাল কথা হচ্ছে কখন? ঠিক একই সময়ে তোমাদের সাথে আগামীকাল দেখা হবে। আমি এখন চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হবে আগামীকাল। প্রত্যাশা রইল সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।